নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল। আজকে যে গল্প আপনাদের পড়ে শোনাবো সেই গল্পের নাম অবৈধ। সত্যি ঘটনা অবলম্বনে লেখা এই গল্পে একটি লোকের অবৈধ প্রণয়ের পরিণতি শেষ পর্যন্ত কি হলো, কি প্রভাব পড়ল তার পরিবারে জানতে গেলে অবশ্যই শুনুন আজকের গল্প অবৈধ। আর আপনাদের যদি মানুষের জীবন থেকে উঠে আসা সত্যি ঘটনার গল্প শুনতে ভালো লাগে বা আমার লেখা নিত্য নতুন স্বাদের নানা রকম অডিও স্টোরি শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল। আর পুরনো সাহিত্যের গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পিএমজি অডিও। শুরু করছি আজকের গল্প অবৈধ। শ্মশান থেকে ফিরতে ফিরতে প্রায় রাত্রি 12টা বাজল ধীমানের। এক টুকরো নিমপাতা দিতে দাঁতে কেটেই ঝটপট ঢুকে গেল বাথরুমে। আমিও না খেয়ে বসেছিলাম। বাথরুমে দরজা খোলার শব্দে দ্রুত হাতে দুজনের খাওয়ার রেডি করে টেবিলে বসতেই ধীমান এসে হাজির। মুখ দেখেই বুঝলাম বেচারার খুব খিদে পেয়েছে। মুখটা এখনো ভার হয়ে আছে। নিঃশব্দে রুটি আর ফুলকপির তরকারি চিবোচ্ছে আপন মনে। হঠাৎ নেমে আসা স্বজন বিয়োগ সামলানো বোধ হয় একটু বেশিই কঠিন। তার উপর সেই স্বজন যদি হয় একসঙ্গে একই পাড়ায় বড় হয়ে ওঠা, একই স্কুলে পড়া সমবয়সী, তাহলে তার মৃত্যু হজম করা একটু কঠিন বই কি। ধীমানকে একটু সহজ করার জন্য মৃদু গলায় বললাম, সব কাজ ঠিকমতো মিটল? ধীমানের গলায় যেন সামান্য অসন্তোষের আভাস। ঠিক মতো আর কি, সবার যেমন হয়, বডিটা ছাই হয়ে গেল এই আর কি। ছি ছি, ভাবতেই কেমন লাগছে জানো নীলু, ললিত এই রকম একটা জঘন্য কাণ্ড করে সব শেষ করে যাবে। তৃপ্তির আর হরুমাসির মুখের দিকে তো তাকাতেই পারছিলাম না। আমি ধীমানকে শান্ত করার জন্য বললাম, ওভাবে কেন বলছো? কি বা করার ছিল বলো? নিয়তির ওপর তো কারো হাত নেই। ধীমান উত্তর দিল, তুমি সবটা জানো না নীলু, তাই এসব বলছো। ললিত যে কনফারেন্সের নাম করে গোয়া গিয়েছিল সেটা আসলে মিথ্যে কথা। ও গোয়া গিয়েছিল ফুর্তি করতে, ওর আর এক ডাক্তার কলিগের বউ বিথিকে সঙ্গে নিয়ে। দুজনের মধ্যে বছরখানেক ধরেই একটা সম্পর্ক তৈরি হয়েছিল। ওর সেই ডাক্তার কলিগও জানতে পেরেছে এই অ্যাক্সিডেন্টের পরেই। ললিত তার মা অরুমাসী ধীমানের মায়ের মাস্তুতো বোন। দুই বোনের একই পাড়ায় বিয়ে হয়েছিল, তাই সম্পর্কটা যথেষ্ট ঘনিষ্ঠই ছিল। বছর দুয়েক আগে ধীমানের মা মানে আমার শাশুড়ি মা গত হওয়ারও বছর দুয়েক আগে ললিতা নতুন বাংলো কিনে অন্য জায়গায় শিফট হয়ে যেতে যোগাযোগ একটু কমে গেলেও ধীমানের সঙ্গে ফোনে কথা হতো মাঝে মধ্যে। তাছাড়া ধীমানের অফিসের কাছাকাছি ললিতা একটা চেম্বারে সপ্তাহে একদিন বসতো। কখনো সময় সুযোগ হলে দেখাও করতো দুজনে। তবে বাড়িতে আসা যাওয়া ইদানিং তেমন ছিল না। তাছাড়া অরুমাসিরও বয়স হয়েছে, শরীরটাও খুব একটা ভালো থাকে না আজকাল। আমি একটু থমকে গিয়ে বললাম, তার মানে ললিতার এই অ্যাফেয়ারের খবরটা তুমি 1 বছর আগেই জানতে? বলনি তো কোনোদিনও। ধীমান বলল, নিজের সবচেয়ে কাছের বন্ধুর সম্পর্কে এটা কি একটা আলোচনা করার মতো কথা বলো তো? তাছাড়া ও আমাকে বলার পর আমি ওকে অনেকবার বুঝিয়েছি। বার 2-3 বোঝানোর পরও আমাকে বলেছিল এই সম্পর্কটা ছেড়ে ও বেরিয়ে আসবে, আর জড়াবে না। তারপরেও 2-1 বার জিজ্ঞেস করেছি, ও আমাকে মিথ্যে বলেছিল নীলু। আমি সত্যি ভাবতেই পারছি না যে ও একবারও তৃপ্তির কথা ভাবলো না। করলো কিভাবে এমন কাজ? আর অরুমাসির কথা ভাবো, আর ওর ছেলেটা, ছি ছি ছি, এই কাণ্ডে ওরও কি কিছু জানতে বাকি থাকলো? যথেষ্ট বড় হয়ে গেছে লালন এখন। আর তুমি জানো, গোয়া থেকে বডি নিয়ে আসার পর তৃপ্তি বাড়িতেও নিয়ে যেতে চায়নি। নেহাত
অরু মাসির মুখ চেয়ে আমরা সবাই, মানে আরো 2-4 জন বন্ধুবান্ধব যারা ছিল, অনুরোধ করতে নিয়ে যেতে অনুমতি দিয়েছে। কিন্তু ও নিজে ললিতকে শেষবার দেখতেও বেরোয়নি, নিজের রুমেই বসেছিল। লালন পর্যন্ত থম হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, আর সেই ভদ্রলোক, উনি গোয়া গিয়েছিলেন তো? না গিয়ে আর উপায় কি, উনি আর ওই মহিলার দূর সম্পর্কের এক ভাই। ওরা তো বডি নিয়েও আসেনি, ওখানেই দাহ করে ফিরে এসেছে। আমার আর ধীমানের কথাবার্তার ফাঁকে একবার আর চোখে মেয়ের রুমের দিকে তাকালাম। ওর এবছর 12-এর বোর্ড এক্সাম চলছে। ও শুধু জানে ধীমান কাকু গোয়া বেড়াতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজও মেয়ের পরীক্ষা ছিল, নইলে আমিও অরু মাসির বাড়ি যেতাম ধীমানের সঙ্গে। হয়তো 2-1 দিনের ভেতর যাব। জানি না অরু মাসি আর তৃপ্তির সামনে দাঁড়িয়ে ঠিক কি বলবো। তৃপ্তির সাথে আমার মাঝে মধ্যে কথা হতো ফোনে। এ পাড়া থেকে চলে যাওয়ার পর নিয়মিত দেখা সাক্ষাৎ না হলেও ফোনে কথা হতো কখনো কখনো। লালনও এই বছর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। বাবা ছিল ওর কাছে আইডল। সেই বাবা কি রূপ নিয়ে পৃথিবী ছাড়লো ছেলের চোখের সামনে। ধীমান বলছিল, ওদের সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা রসালো গসিপ করছে এই অবস্থাতেও। এমনকি 2-1 জন হতে উৎসাহী মহিলার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে দেখছে কেমন ছিল মহিলাকে দেখতে। তা সেই মহিলা নাকি যথেষ্ট সুন্দরী শুধু না, দুর্দান্ত ফিগার। এসব আলোচনাও কানে এসেছে ধীমানের। তৃপ্তি আগে ব্যাংকে চাকরি করত। ছেলে ক্লাস 9-এ ওঠার পর ছেড়ে দিয়েছিল, ছেলেকে সময় দেবে বলে। ললিতার সাথে তৃপ্তির স্কুল জীবনের প্রেম। তৃপ্তি ডানা কাটাপড়ি না হলেও যথেষ্ট আকর্ষণীয়। এমনকি এখনো দেখলে চট করে বোঝা যায় না এত বড় ছেলের মা। আমার সত্যি মাথাটা খারাপ খারাপ লাগছিল। মানুষ যে কি চায়, পাগলের মতো ভালোবেসে বিয়ে করা একজন নারী, যে তার স্ত্রী শুধু নয়, তার সন্তানের মা, তাকে কিভাবে এরকম ঠকায় কে জানে। ধীমানের কাছে শুনলাম ললিতার পারলৌকিক কাজ নাকি বাড়িতে হবে না, কোন এক মঠে টাকা দিয়ে দিয়েছে তৃপ্তি, তারাই সব করে দেবে। অরু মাসিরও নাকি সমর্থন আছে এতে। তৃপ্তি ধীমানকে জিজ্ঞেস করেছিল যে ললিতার এই সম্পর্কের কথা সে আগে থেকেই জানতো নাকি। ধীমান এড়িয়ে গেছে। এখন আর কাটাছেঁড়া করে কি লাভ। 2-4 দিনের মধ্যেই আমি আর ধীমান দুজনেই একসঙ্গে গেলাম অরু মাসির বাড়ি। অরু মাসি কান্নাকাটি করলেও তৃপ্তি একদম স্বাভাবিকভাবে কথা বলছিল, যেন কিছুই হয়নি। অরু মাসি বলছিল, ছেলেটা আমাকে সবার চোখে ছোট করে দিয়ে গেল। পুত্র শোকও আমায় লুকিয়ে লুকিয়ে করতে হয় রে বাবা। এমন যেন পৃথিবীর কোনো মায়ের দুর্ভাগ্য না হয়। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না লজ্জায়। পৃথিবীতে কোনো মৃত্যুই দীর্ঘস্থায়ী ছাপ ফেলে না বোধহয়। জীবন তাহলে থমকে যাবে যে। ললিতার মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটে গেছে। এর মধ্যে অরু মাসিও ইহলোকের মায়া কাটিয়েছেন। যাওয়ার আগে লালনকে অবশ্য ডক্টর লালন হিসেবে দেখে গেছেন। আমি আর ধীমানও গতানুগতিক আর 5টা আমাদের বয়সী দম্পতির মতো জীবন কাটাচ্ছি। আমাদের মেয়ে চাকরি, বর আর 1 বছরের ছোট্ট ছানাটাকে নিয়ে আপাতত লন্ডনের বাসিন্দা। তৃপ্তির সাথে যোগাযোগ রয়ে গেছে আমাদের। ললিত তার মৃত্যুর পর ও আবার একটা চাকরি করতে শুরু করেছিল। যদিও ললিতদার রেখে যাওয়া যা টাকা পয়সা সম্পত্তি ছিল তাতে এবং ওর নিজেরও যা সঞ্চয় ছিল তাতে তৃপ্তি পায়ের ওপর পা তুলে বাকি জীবন কাটাতেই পারত। কিন্তু নিজের জীবনের একমাত্র ভালোবাসার সবচেয়ে আপন মানুষটা যখন তাকে এইভাবে ঠকালো, তখন তৃপ্তি তার একটা কানাকড়িও ছোঁবে না বলে মনস্থির করেছিল। বাকি যা রইল সেসব লালন বড় হয়ে যা ঠিক করবে তাই করবে ভেবে ফেলে রেখেছিল। এছাড়া অরু মাসি নিজেও মেশোর পেনশনের একটা অংশ পেতেন।
কিন্তু তৃপ্তির জীবনে যে এরকম একটা সময় আসবে, জীবনযুদ্ধে আবারও একবার তাকে পরীক্ষা দিতে হবে, আমরা কেউই ভাবিনি। সপ্তাহ ৩ আগে মেয়ের কাছে মাস ১.৫ ছুটি কাটিয়ে আমরা দুজনে লন্ডন থেকে ফিরেছি। হঠাৎ এক সকালে তৃপ্তির ফোন, যেন আমি আর ধীমান একবার দেখা করি। বিকেলে গেলাম আমরা দুজন তৃপ্তির বাড়ি। তারপর তৃপ্তির মুখে যা শুনলাম, তাতে আমি আর ধীমান কি বলবো সত্যি ভেবে পাচ্ছিলাম না। তোমরা তো জানোই, ললিতের মৃত্যুর পর ওর অস্তিত্বই আমি আমার জীবন থেকে মুছে ফেলেছিলাম। মায়ের মৃত্যুর পর তো আরো বেশি। লালনও খুব একটা ওর বাবার কথা বলতো না। আমরা মা আর ছেলে দিব্যি নিজেদের একটা পৃথিবী তৈরি করে বাস করছিলাম। কিন্তু লালন নিজের অজান্তেই এমন একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে যে ললিতের বিশ্বাসঘাতকতার স্মৃতি আবার আমার জীবনটাকে তছনছ করে দিতে চাইছে। আমি আর ধীমান স্তব্ধ হয়ে বসেছিলাম। কি বলবো জানি না। তার বাবা কি কাণ্ড ঘটিয়েছে, বাবার পৃথিবী ছাড়ার পর লালন অবশ্যই কানা ঘুষোতে আন্দাজ করেছিল। কিন্তু সেই ভদ্রমহিলার ব্যাপারে লালনের সম্ভবত কোনো কিছুই জানা ছিল না। তৃপ্তি বাবার সম্পর্কে যাবতীয় বদনাম থেকে ছেলেকে সচেতনভাবে আড়াল করার চেষ্টা করে গেছে চিরকাল। নিজের মনের মধ্যে যা কিছুই চলুক, ছেলেকে সেই আগুনে পুড়তে দেয়নি সে। তাই নিজের ছেলের জীবনে সেই ভদ্রমহিলার মেয়ের অস্তিত্ব জানার পর তৃপ্তি নিজের ভাগ্যে স্তম্ভিত হয়ে গেছে। সে ঠিক করেছিল লালনকে সব কথা খুলে বলবে, তারপর বাকিটা ছেলের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেবে। কিন্তু সপ্তাহখানেক আগে মেয়েটির বাবা হঠাৎ ঘুমের মধ্যে চলে গেছেন। লালন নাকি তৃপ্তিকে দুঃখ করে বলেছে, জানো মা, ওর মা বাবা দুজনেই সিঙ্গেল চাইল্ড ছিলেন, আত্মীয় স্বজন তেমন কেউই নেই। আমরা ২-৪ জন বন্ধু মিলেই সবকিছু কাজকর্ম সামলেছি। জানি না ও বেচারি অত বড় বাড়িতে একা কি করে থাকবে, কি করবে। এত তাড়াতাড়ি তো বিয়ের কথাও ভাবা সম্ভব নয় বলো। আমি আর ধীমান মুখ নিচু করে বসে আছি। এই সমস্যার কি সমাধান দেব জানি না। আমাদের সামনে বসে তৃপ্তি অঝোরে কাঁদছে। ললিতদার মৃত্যুর পরও ঋজু হয়ে শক্তপোক্ত শাল গাছের মতো দাঁড়িয়েছিল সে। জীবনে এই প্রথম তৃপ্তিকে এভাবে ভেঙে পড়তে দেখছি। আমি কোনো কথা না বলে তৃপ্তির দুটো হাত জড়িয়ে ধরলাম। তৃপ্তি ধরা গলায় বলল, একটা বিশ্বাসঘাতকতার বীজ সারা জীবন ধরে কি করে জিইয়ে রাখবো বলো তো। আর নিজের প্রথম ভালোবাসাকে পূর্ণতা দিতে সব বিলিয়ে দিয়েও চরমভাবে ঠকেছি। কিন্তু তাও নিজের সন্তানের প্রথম ভালোবাসার বলি কি করে চাইবো বলো তো। আবার এও ভয় পাচ্ছি, যদি লালন বা মেয়েটি জানতে পারে কোনোদিনও অতীতে ঘটা তাদের বাবা মার কলঙ্কের ইতিহাস, সেদিন কি ওরা নিজেদের সাথে সহজ হতে পারবে? আর আমি আর ধীমান ভেবে পাচ্ছিলাম না ঠিক কি উত্তর দেব, কি সমাধান হওয়া উচিত এই সমস্যার। আমাদের কথাবার্তার মধ্যেই আমরা চমকে উঠেছিলাম হঠাৎ ভেসে আসা লালনের গমগমে কণ্ঠস্বরে, আরে ধীমান মামা, নীলু মামি, তোমরা কতক্ষণ? দাঁড়াও, আমি চেঞ্জ করে আসছি। না, সমাধান আর আমাদের কিছু করতে হয়নি। লালন শুনে ফেলেছিল আমাদের আলোচনার শেষ দিকটা। জানি না লালন আর মেয়েটির মধ্যে কি কথা হয়েছিল, কিন্তু তৃপ্তি জীবিত থাকাকালীন ওরা দুজনেই আর বিয়ে করেনি। আমাদের সেই দিনের কথাবার্তার পর তৃপ্তি আরও বছর ৫ জীবিত ছিল। তারপর হঠাৎ করেই একদিন ঘুমের মধ্যে, না, তার ডাক্তার ছেলে কাছে থেকেও ফেরাতে পারেনি মাকে। এর আরও বছর ২ বাদে লালন আমাদের বাড়িতে এসেছিল। ধীমানকে ২ হাতে জড়িয়ে ধরে হত বড় ডাক্তার ছেলেটা জিজ্ঞেস করেছিল, ধীমান মামা, আমি যদি এখন নিশিকে বিয়ে করি খুব পাপ কাজ হবে কি? আমি আর এভাবে পথ চলতে পারছি না মামা, বিশ্বাস করো।
আমার কাজের বাইরের জীবনটা শুধু হাহাকারের গল্পে ভরা। মাকে আর কিছুতেই কষ্ট পেতে দেব না বলে আমি আর নিশি আলাদা হয়ে গিয়েছিলাম, কিন্তু মাও তো আমায় ছেড়ে চলে গেল। আটকাতে পারলাম কই? লোকে বলে আমি নাকি খুব বড় ডাক্তার। কিসের ডাক্তার বলো তো ধীমান মামা? মাকে তো ধরে রাখতে পারলাম না। কি করব বলো তো আমি এখন? তুমি ছাড়া, তোমরা ছাড়া আমার তো আর আপন বলতে কেউ নেই। ধীমান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, না, কোনো পাপ, কোনো অন্যায় হবে না। তোর বাবা আর নিশির মায়ের করা ভুলের মাসুল তোরা আর দিবি না বাবা। তুই কিভাবে কি করতে চাস আমাকে বল, আমি তোর সাথে আছি। খুব ছোট্ট করে লালন আর নিশি বিয়ে করেছিল। ওদের খুব ঘনিষ্ঠ গুটি কয় হাতে গোনা বন্ধুবান্ধব আমি আর ধীমান। না, বাবা মায়ের করা অবৈধ প্রেমের কোনো গ্লানি আর ওদের ছুঁতে পারেনি। নিজেদের ছোট্ট ভালোবাসার দুনিয়ায় ওদের ছোট্ট ১.৫ বছরের লালিমা আজকাল গুটি গুটি টলমলে পায়ে হেঁটে মা বাবার সম্পর্কের ভিত আরও শক্ত করছে। ভালো আছে ওরা।